র এজেন্ট বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ধরা খেল, বেরিয়ে এলো ভয়ঙ্কর দেশ বিরোধী ষড়যন্ত্র। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? এই যে সালাউদ্দিন দেখেন না, সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, ধরে নিয়ে যে তাকে গুম করেছিল। ওই গুম হয় নাই, ওই বাংলাদেশের মানুষের গুম করছিল। ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে অনেকবার কথা হয়েছে, ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে, আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত, ভাই এরকম করো, এরকম এই সেই। আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে, তারে কিছু বলে না। তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা, এটা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য, সে আসলে রয়েরই লোক, ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে, যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে। সেই সার্ভিস এখন এসালাম টেসালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। দেখেছেন, বিপ্লব বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায়। এইবার বলেন যে কয় মাসের মধ্যে সে চোখ উল্টায় দিচ্ছে, দেখেন কি করছে। এদেশে গণতান্ত্রিক কোন অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। তো সালাউদ্দিন সাহেব, আপনার ওটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিছা কথা কইতো, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা 1 বছর না যাইতে যাইতে ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা, রাখবে না। সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, কেউ খুন করে নাই, কোনো জায়গায় না। আপোষে গেছে, ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 1971 সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে। এবং সর্বশেষ জানাবো, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে। গণমাধ্যমকে পাঠানো উপদেষ্টা পরিষদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। নিন্দা আর সমালোচনাই বেশি। অনেকে এ বক্তব্য নিয়ে ট্রলও করছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্যটি ছিল, ডক্টর ইউনূসের পদত্যাগ বিএনপি চায় না, তবে আবেগের বশবর্তী হয়ে তিনি চলে গেলে জনগণ বিকল্প খুঁজে নেবে। শুক্রবার একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যের পর হইচই শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। রাতে এ বক্তব্যের একটি ফটোকার্ড বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। এর রিপোর্ট লেখা পর্যন্ত 18 ঘন্টায় 38,300 জন এতে রিয়্যাক্ট করেন, কমেন্ট করেন 9,800 জন। বক্তব্যটি শেয়ার হয় 812 বার। শুধু বিএনপির ফেসবুক পেজে এমন কমেন্ট, অন্যান্য ফেসবুক পেজেও সালাউদ্দিন আহমেদকে তুলোধুনো করে শত শত মন্তব্য করা হয়। রিয়াকশনগুলো যাচাই বাছাই করে দেখা গেছে 23,100 জন হাহা রিয়াক্ট করেছেন, আর লাইক দিয়েছেন 11,500 জন। লাভ অর্থাৎ ভালোবাসা রিয়াক্ট দিয়েছেন 2,100 জন, আর 1,200 জন দুঃখ প্রকাশ করেছেন। মন্তব্যকারীদের অধিকাংশ সালাউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন, কেউ কেউ নিন্দা জানিয়েছেন। সালাউদ্দিনের ভারতে অবস্থানের বিষয়টি নিয়েও মন্তব্য করেন অনেকে। আবুল কাশেম লিখেছেন, এটা জালিমের বক্তব্য হয়ে গেল, একজন মজলুমের বক্তব্য এটা নয়। বাইজিদ শিকদার লিখেছেন, চুপ্পুর বিকল্প নাই, বাহ, ডক্টর ইউনূসের বিকল্প ঠিক করে রেখেছে বিএনপি। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, একটা বেফাঁস মন্তব্য, বেরিয়ে গেল থলের বিড়াল। ফরিদ পারভেজ সালাউদ্দিনের নামের বিকৃতি করে লিখেছেন, ডক্টর ইউনূস পদত্যাগ করলে সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া উচিত, তার অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। জিয়াউল হক লিখেছেন, বনি ইসরায়েলের জন্য যেমন নমরুদ ভালো ছিল, তেমনি বিএনপির জন্য আওয়ামী লীগই যোগ্য শাসক। মোহাম্মদ শিবলি লিখেছেন, জনগণ এখন ডক্টর ইউনূসের বিকল্প নয়, বিএনপির বিকল্প খুঁজছে। শিবলির এ মন্তব্যটিতে আবার 823 জন লাভ রিয়েক্ট দিয়েছেন। ইব্রাহিম খলিল বিএনপির এ ফেসবুক পেজে লিখেছেন, সালাউদ্দিন খুব সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছেন, তিনি অপদস্থ হয়ে ধ্বংস হয়ে যাবেন। কায়েস আহমেদের মন্তব্য হচ্ছে, সালাউদ্দিন কি বিকল্প হিসেবে আবার শেখ হাসিনাকে নিতে চান, যাতে হাসিনা আগের মতোই সবাইকে দৌড়ঝাঁপের ওপর রাখেন। সাইদুল আজম লিখেছেন, বাহ, সালাউদ্দিনের মুখে বুলি ফুটেছে। বিএনপির কর্মী দাবি করে শাহিন নামে একজন সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন, 17 বছর কি করুণ কষ্ট করেছি, সেটা সালাউদ্দিন ভাই কি বুঝেন না? এটার জন্য তো সিনিয়র নেতারাই দায়ী, আমরা আবারও সেই কষ্টে পড়তে চাই না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যের কাছে প্রশ্ন রেখে আবিদুর রহমান লিখেছেন, ধান ক্ষেত আর পাট খেতে ঘুমানোর কথা কিভাবে ভুলবো সালাউদ্দিন ভাই। নুরুল আফসার লিখেছেন, ভারতে দীর্ঘ সময় থাকার দায় শোধ করছেন সালাউদ্দিন ভাই, আপনি ভারতের প্রতি বড়ই কৃতজ্ঞ। মোহাম্মদুল্লাহ বিন হাফিজ লিখেছেন, শেখ হাসিনার প্রধান শত্রু ছিল তার মুখের ভাষা ও অতিরিক্ত কথা বলা। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি মুখের ভাষা সংযত করুন, অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে রক্ষা করুন, এতে দেশ, দল এবং আমরা সবাই রক্ষা পাব। সালাউদ্দিন আহমেদের এই সময় বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে বেরিয়ে এসেছে আরেক ভয়ঙ্কর তথ্য। এস আলমের কাঁধে ভর করে নতুন করে ছক কষছে ভারত। এস আলমের ডান হস্ত সালাউদ্দিন আহমেদ ও বাম হস্ত আওয়ামী লীগ। সালাউদ্দিন আহমেদ গুম কমিশনে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি জানান, 2015 সালের 10 মার্চ রাত 9:30টার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাই জানেন, উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু বাসাটি কার ছিল তা এখন পর্যন্ত পরিষ্কার করেননি সালাউদ্দিন আহমেদ। উদ্বেগের বিষয় এই যে বাসা থেকে তাকে গ্রেফতার করা হচ্ছে সে বাসাটি ছিল এস আলমের সবচেয়ে ঘনিষ্ঠতম লোকের, যিনি এস আলমের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি জনাব সৈয়দ হাবিব হাসনাত। এরপর 61 দিন তাকে আয়নাঘরে বন্দী করে রাখা হয়। একইভাবে ইলিয়াস আলীকে গুম করা হলেও ভারত বিদ্বেষী হওয়ায় নির্মমভাবে তাকে খুন করে পেট কেটে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন জাগে, আয়নাঘর থেকে তিনি শিলংয়ে কিভাবে গেলেন? কে তাকে আয়নাঘর থেকে মুক্তি পেতে সহায়তা করলেন? এস আলমের একজন ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার সাথে সালাউদ্দিন আহমেদের বিষয়ে লেয়াজু করেন এস আলম নিজেই। শেখ হাসিনাকে রাজি করিয়ে এই এস আলমই শিলং থেকে উদ্ধারের নাটক মঞ্চস্থ করেন এবং ভারতে থাকা, খাওয়া ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছেন এস আলম নিজেই। এমনকি যে বাড়িতে সালাউদ্দিন আহমেদ তার স্ত্রীকে নিয়ে থাকতেন সেটিও এস আলমের মালিকানাধীন। এক কথায় বলতে গেলে এস আলম সালাউদ্দিন আহমেদকে পোষ্যপুত্রের মতোই যত্ন করে টিকিয়ে রেখেছেন নিজের বৃহত্তর স্বার্থে। জনাব সালাউদ্দিন আহমেদ একজন বিবেকবান মানুষ, তাই তিনি এস আলমের অবদান ভুলে যাননি এবং প্রতিদান স্বরূপ বাংলাদেশে এসেই এস আলমের গাড়িতে উঠে সে বার্তা দেন। এমনকি এস আলমের একাধিক প্রজেক্টের নিরাপত্তা দিতে সেখানে ভ্রমণ করেন। এস আলম বিএনপিকে পকেটে পুরতে সালাউদ্দিন আহমেদকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছেন এবং সর্বশেষ সালাউদ্দিন আহমেদকে বিএনপির মহাসচিব হিসেবে নিয়ে আসতে পারলেই এস আলমের লম্বা মেয়াদী পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হবে। একই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বর্তমানে যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেখানে সবথেকে বড় অনুদান দিয়ে যাচ্ছেন এই এস আলম। অর্থাৎ একই সাথে আওয়ামী লীগ ও বিএনপিকে একই পকেটে পড়ার ছক নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন এস আলম। দুটি দলকেই হাতের পুতুল বানিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক মাফিয়া এস আলম। এখন প্রশ্ন জাগে, গুম কমিশনে মামলা করার কথা জানালেও সালাউদ্দিন আহমেদ এখনো কেন কোনো মামলা করেননি? কেন তিনি হাসিনার প্রশাসন ও ভারতে পুষিন করার বিপক্ষে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি? আবার এই এস আলমকে লন্ডনে বিএনপির শীর্ষ নেতার সাথে বৈঠক করিয়ে দিয়ে বিএনপিতে অনবোর্ড করার চেষ্টা করেছিলেন এই সালাউদ্দিন আহমেদ, যা শীর্ষ নেতার অসম্মতিতে পণ্ড হয়ে যায়। এই এস আলমী এখন বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড রাজনীতির সবচেয়ে বড় নিয়ামক, যার পেছনে রয়েছে রয়ের অদৃশ্য ছায়া। এই ছকে বাংলাদেশকে কাবু করার স্বপ্ন দেখছেন প্রতিবেশী রাষ্ট্রের শকুনেরা এবং এই এস আলম গঙের কূটকৌশলের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে কাতরাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব। এছাড়াও সালাউদ্দিনকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইকবাল মাহমুদ ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লেখেন, 2016 সালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বিশেষ ব্যবস্থায় দেখা করেছিলাম। সে এক অদ্ভুত রহস্য। অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়া একজন বন্দী সেখানে কোনো জেলে বন্দী ছিলেন না। একটি রাজস্বিক বাংলো বাড়িতে ছিল তার আবাস। বাড়ির সামনে সবুজ ঘাস লাগানো বিশাল লোনে বেতের আরাম সোফায় বসে তিনি আমাদের সঙ্গে আলাপ করেন। লম্বা সময় ধরে তার সঙ্গে গল্প করি আমরা। শুধুমাত্র ছবি তোলা আর অডিও অথবা ভিডিও রেকর্ডে নিষেধাজ্ঞা ছাড়া বোঝার উপায় ছিল না তিনি বন্দী। সে বাড়িতে তার স্ত্রীও থাকতেন তার সঙ্গে। সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ সিলেটের এক বিএনপি নেতা এর সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন। শর্ত ছিল, কোনো নিউজ কিংবা ফেসবুকে পোস্ট করা যাবে না। সালাউদ্দিনের সাম্প্রতিক কার্যকলাপে ধরে নিতে আর বাধা নেই যে ভারতে তার রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থানটি কোনো গুম কিংবা বন্দিত্ব ছিল না, ছিল রাজনৈতিক প্রশিক্ষণ। সে প্রশিক্ষণের প্রয়োগ তিনি করে যাচ্ছেন 5 আগস্টের পর দেশে ফিরে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে। গতকাল গণমাধ্যমকে পাঠানো উপদেষ্টা পরিষদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার।
কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলাপ করে জানা গেছে, সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকার কোনো আপোষ করবে না। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। ফ্যাসিবাদের বিচার অবশ্যই করা হবে। এক ঘরে দুই পীর, অর্থাৎ কোনো সমান্তরাল সরকার পরিচালনার যে কোনো চেষ্টা মোকাবেলা করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা তার পদত্যাগের সিদ্ধান্তে এখনও অনড় রয়েছেন। বৈঠককে তিনি বলেছেন, পূর্ণ স্বাধীনতা না পেলে দায়িত্ব পালন করবেন না। জনগণকে তিনি অতীতের যে কোনো সময়ের তুলনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে তা সম্ভব নয়। এজন্য মাঠের অবস্থা যাচাই করার জন্য আগে কম করে হলেও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে চান।